কোনো দেশের উন্নতি নির্ভর করে সে দেশের জিডিপির উপর, তেমনি দেশটিকে শক্তিশালী হতে গেলে অবশ্যই কূটনৈতিক দিক থেকে শক্তিশালী হতে হবে। এখন দক্ষিণ কোরিয়ার ইতিহাসটা জেনে নেওয়া প্রয়োজন। 1980 সালে প্রেসিডেন্ট পার্ক আততায়ীর হাতে খুন হন। সেই সুযোগে 17 মে 1980 সালে নতুন প্রেসিডেন্ট আসে আর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। এদিকে নর্থ কোরিয়া প্রচুর পরিমাণে স্পাই পাঠায় যাতে দক্ষিণ কোরিয়াতে মিলিটারি অপারেশন চালিয়ে দখল করা যায়। অন্যদিকে স্টুডেন্টরা এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে খেপে ওঠে। সেনাবাহিনী দ্বারা লাঠিচার্জ সহ বিমান থেকে গোলাবর্ষণ করা হয়, যার ফলে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। এটা দেখে ডোমেস্টিক ইন্টেলিজেন্স এজেন্সির চিফ কিম ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রেসিডেন্টের অধীনে থাকা দুই এজেন্সি চিফ পার্ক এবং চিফ কিম ইনভেস্টিগেশন করে তাদের টিমে থাকা কোরিয়ান স্পাইয়ের জন্য। শেষ পর্যন্ত যে আউটকাম বেরিয়ে আসে তা এক ভয়ঙ্কর। এই সব কিছুর উত্তর খোঁজার জন্যই 1980 সালের সত্য ঘটনা নিয়ে তৈরি আজকের মুভি হান্ট। সময়টা 1980 সাল, ওয়াশিংটন ডিসি, যেখানের এক গ্র্যান্ড হোটেলের সামনে আমেরিকান কোরিয়ান জনতা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের লক্ষ্য কোরিয়াকে একনায়কতন্ত্র থেকে মুক্ত করতে হবে আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অবশ্যই এর কারণ তাদের প্রেসিডেন্ট, আর এখন তিনি এই গ্র্যান্ড হোটেলে এসেছেন শিখর সম্মেলনে যোগ দেওয়ার জন্য। তার সিকিউরিটি সার্ভিসের দায়িত্বে আছে ফ্রোজেন সিকিউরিটি সার্ভিস, যার চিফ মিস্টার পাক পিয়ং ডো এবং তার অ্যাসিস্ট্যান্ট জো কিয়ং, এবং ডোমেস্টিক ইন্টেলিজেন্স এজেন্সির চিফ মিস্টার কিম। আর এই দুটি ডিপার্টমেন্টই KCIA অর্থাৎ কোরিয়ান সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির অধীনে কাজ করে, যার ডিরেক্টর মিস্টার কাং। তিনিও এই হোটেলে এসেছেন প্রেসিডেন্টের সঙ্গে। আর এখন মিস্টার কাং ব্যস্ত এশিয়া প্যাসিফিক রিজনের CIA ডিরেক্টরের সঙ্গে মিটিংয়ে। তিনি জানান এই যে এত বিক্ষোভ আন্দোলন, এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী প্রেসিডেন্ট। ইতিমধ্যে KCIA এর কাছে খবর আসে প্রেসিডেন্টকে এখানেই হত্যা করা হবে। তার জন্য কোনো এক বিল্ডিংয়ে স্নাইপার মোতায়েন করা আছে। খবর আসা মাত্রই চারিদিকে হালচাল শুরু হয়ে যায়। প্রেসিডেন্ট রোডে বেরিয়েও দাঁড়িয়ে পড়ে। স্নাইপারের টিম ব্যাপারটা বুঝতে পারে আর সঙ্গে সঙ্গে জায়গাটা খালি করে দেয়। এতক্ষণে চিফ পার্ক এবং চিফ কিম পাশের একটা অপেরা বিল্ডিংয়ে তল্লাশির জন্য পৌঁছে গেছে, আর স্নাইপারের টিম ওই বিল্ডিংয়েই ছিল। সাসপেক্টকে দেখা মাত্রই দুই পক্ষ থেকে এলোপাতারি গুলি চলতে থাকে। দুপক্ষেরই প্রায় অনেকেই মারা যায়, কিন্তু স্নাইপার অ্যাসাসান অনেক লড়াই করার পর চিফ পার্ককে হস্টেজ বানিয়ে ফেলে। সেখানে সুযোগ বুঝে চিফ কিম তাকে হেডশট করে মেরে দেয়। সময়টা চলে আসে দক্ষিণ কোরিয়ায়। সেখানে কোরিয়ান ইউনিভার্সিটির কয়েক হাজার স্টুডেন্ট প্রেসিডেন্টের এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সামিল হয়েছে। এই প্রতিরোধ আন্দোলন এতটা জোরালো ছিল যে সরকার ভীতু হয়ে ওঠে। তাই এই নিরীহ ছাত্রদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস সহ নির্মম অত্যাচার চালায়। সেই সময় একদল যুবক ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে পড়ে, যাদের হেল্প করে জয়ী নামে আর এক স্টুডেন্ট। কিন্তু কোরিয়ান সেনার হাতে সকলেই ধরা পড়ে, অ্যারেস্ট হয়। তাদেরকে কাস্টাডি নেওয়ার পর জানা যায় তাদের মধ্যে অ্যারেস্ট হওয়া জয়ী চিফ পার্কের দত্তক নেয়ার সন্তান সম। ওই মেয়েটি হলো পার্কের এক সহকর্মীর, যে জাপানের এক অপারেশনে পার্কের সঙ্গে ছিলেন এবং ওই অপারেশনে তিনি মারা যান। তারপর থেকেই সে পার্কের স্নেহধন্যে লালিত পালিত হচ্ছে। চিফ পার্ক তাকে এবং তার বন্ধুদের এবারের মতো জামিনে ছাড়িয়ে আনে আর তাদের সঙ্গে মেলামেশা করতে মানা করে। এখন USA প্রেসিডেন্টের উপর এরকম হামলার জন্য KCIA এর ডিরেক্টর মিস্টার কাং দুই চিফকে ডেকে পাঠায়, কারণ USA এখনো পর্যন্ত কাউকে এই ঘটনার জন্য অ্যারেস্ট করতে পারেনি। ডিরেক্টর কাং জানায় এই হামলার পিছনে একজনের নাম জানা গেছে। তিনি হলেন প্রফেসর সিং কিচুয়েল। ইনি প্রফেসর হলেও কিছুদিন আগে USAতে ইকোনমিক ডেলিগেশনের জন্য একটা মিশনে এসেছিলেন, আর এনাকেই মিস্টার কাং ডংলি মনে করছেন। ডংলি হলেন সেই ব্যক্তি যিনি উত্তর কোরিয়ার এক গোয়েন্দা, কিন্তু দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার জন্য মুখিয়ে আছে। মিস্টার কাং ডোমেস্টিক সিকিউরিটি চিফকে
ওয়ার্নিং দেয়। সেই সঙ্গে প্রফেসর সেংকে চুয়েলকে ইনভেস্টিগেশন করার কথা বলে। আর কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্ট জাপানে যাবে, তাই এই দুই ইউনিটকে একসঙ্গে অ্যাটাচ করা হয়। এখন ডংলিং কেসের জন্য চিফ কিম এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ওই প্রফেসর কোনোভাবেই স্বীকার না করায় তাকে কিমের অ্যাসিস্ট্যান্ট শ্যুট করে হত্যা করে। অর্থাৎ সাময়িকভাবে ডংলিং কেসটা এখানে শেষ হয়। এবার দেখা যায় কোরিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে এক লন্ডি, যে কিছু জামাকাপড়ের স্লিপ থেকে কিছু সিক্রেট কোড কালেক্ট করছে আর তাকে ডিকোড করে টপ সিক্রেটগুলো নর্থ কোরিয়ায় পাঠাচ্ছে। অর্থাৎ সাউথ কোরিয়ার মধ্যে থেকে কিছু ইন্টেলিজেন্স অফিসার তাদের সিক্রেট ইনফরমেশনগুলো নর্থ কোরিয়ায় ট্রান্সফার করছে। ওই দিন রাতে মিস্টার পার্কের কাছে ইনফরমেশন আসে নর্থ কোরিয়া আর জাপানের কলোনাইল রিপারেশনের সঙ্গে কিছু হাই র্যাঙ্কিং অফিসাররা আনইউজুয়াল আলোচনা করছে। অর্থাৎ সাউথ কোরিয়ার গোপন অপারেশন কিংবা সিকিউরিটি সম্বন্ধে তারা গোপন তথ্য আদান প্রদান করছে। যিনি এই ইনফরমেশনটা দেন তিনি এর বদলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ব্লুপ্রিন্ট চান, সেই সঙ্গে R&Dর ফাইলস এবং তার রিসার্চের লিস্টটা চায়। CIA-এর ডিরেক্টর জানায় তাকে যে কোনো প্রকারে দক্ষিণ কোরিয়ায় নিয়ে চলে আসো। এই ইনফরমেশন জাপান এবং নর্থ কোরিয়ার পৌঁছানোর আগেই তাকে সাউথ কোরিয়াতে যেন নিয়ে আসা হয়। তাকে উদ্ধার করার জন্য মিস্টার পার্ক আর তার টিম জাপানের টোকিওয় পৌঁছায়। রাতে সেই ইনফরমেশনের সঙ্গে তারা ফোনে কথা বলে। পার্করা প্রথমে বিশ্বাসই না করলেও সে তখন তার আইডি প্রুফ দেয় এবং জানায় তার ডিপার্টমেন্টেরই এমন কেউ আছে যে নর্থ কোরিয়াতে ইনফরমেশন পাঠাচ্ছে, সাউথ কোরিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, যার জন্য নর্থ কোরিয়ায় নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য আজ রাতে স্পেশাল ফোর্সের 417 নামে যে অপারেশন আছে তা অসফল হতে চলেছে। কারণ এই খবর আগে থেকেই ডংলিমের কাছে পৌঁছে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নর্থ কোরিয়ার গ্রাবা উপকূলে স্পেশাল ফোর্স 417-এর সব মিলিটারিকে গুলিতে ঝাঁঝরা করে হত্যা করা হয়। নর্থ কোরিয়ার মিলিটারির এই রকম ঘটনা দেখে মিস্টার পার্ক আর মিস্টার কিম বুঝতে পারে সত্যি তাদের টিমে কেউ বিশ্বাসঘাতক আছে, অর্থাৎ ডংলিম এখনও বেঁচে আছে। তারা টোকিওর সেই হোটেলের সামনে ওই ইনফরমেশনকে তুলতে আসে। তারা দেখে ওই ইনফরমেশন হলেন নর্থ কোরিয়ার নিউক্লিয়ার ডেভেলপমেন্টের ডিরেক্টর পায়ো। তখন প্ল্যান চেঞ্জ করে পার্ক, তার অ্যাসিস্ট্যান্ট ইয়াংকে জানায় পায়োর ফ্যামিলিকে সে গাড়িতে নিক আর আমি পায়োকে উদ্ধার করে নিজে নিয়ে যাব। কিন্তু ডিপার্টমেন্টে বিশ্বাসঘাতকতার জন্য কেউ কাউকে আর বিশ্বাস করে না, তাই যে যার মতো কাজ করতে থাকে। পায়ো নর্থ কোরিয়ান ইন্টেলিজেন্সের কাছ থেকে চলে গিয়ে পিছনের দরজা দিয়ে ইয়াংয়ের গাড়ির কাছে পৌঁছায়। সে পায়োকে গাড়িতে নেয় না। ইয়াং সেই বিশ্বাসঘাতকতার নাম আগে জানতে চায়। মিস্টার পায়োর কাছে তার নাম ছিল না, শুধু সে জানতো 2 তারিখ। সেই 2 তারিখে সাউথ কোরিয়া থেকে এক ইন্টেলিজেন্স অফিসার ওই ডংলিমের সঙ্গে টোকিওতে মিট করেছিল। এইসব কথার মধ্যেই নর্থ কোরিয়ান গোয়েন্দারা মিস্টার পায়ো আর ইয়াংয়ের উপর হামলা চালায়। ঘটনায় পায়ো মারা যায় আর ইয়াং গুরুতরভাবে জখম হন। চিফ পার্ক পায়োর ফ্যামিলিকে গাড়ি থেকে নামিয়ে দেন আর তার সহকর্মীদের বাঁচানোর জন্য ছুটে আসে। তারা ইয়াংকে উদ্ধার করে, কারণ ইয়াংয়ের কাছে 2 ইনফরমেশন ছিল যা বিশ্বাসঘাতক পর্যন্ত পৌঁছানো যেত। কিন্তু এখন তিনি কোমায় চলে যান। এই মিশনটা ফেল হওয়ার জন্য মিস্টার পার্ক প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হন। তিনি KCI-এর ডিরেক্টরের কাছে আসে আর জানায় তার একই সময়ে 2 ভিন্ন অর্ডারের জন্য তার মিশনটা ফেল হয়েছে। তার ন্যূনতম যোগ্যতা নেই ডিরেক্টর হওয়ার, আর এর জন্যই পার্কের টিমের অনেকেই মারা গেছেন। এমনকি মিস্টার ইয়াংও এখন কোমায়। মিস্টার পার্ক তাকে রিজাইন করতে বলে, কারণ এতদিন বিভিন্ন জায়গা থেকে ঘুষ নিয়ে তিনি ডিপার্টমেন্ট চালাইছে আর তার তথ্য প্রমাণ পার্কের কাছে আছে। এখন কাং রিজাইন দিয়েছে। সেই জায়গায় নতুন ডিরেক্টর এসেছেন মিস্টার অহন। তিনি এসেই জানান যিনি ডংলিমকে ধরতে পারবেন তার জন্য $10,000 পুরস্কার দেয়া হবে। তদন্ত ফ্রোজেন টিম আর ডোমেস্টিক এজেন্সি আলাদাভাবে শুরু করে। তবে কোমায় থাকা ইয়াং সেই 2 ডেট কোনোরকমভাবে নতুন ডিরেক্টর অহনকে দিয়ে যায়। মিস্টার অহন চিফ কিমকে সেই 2 ডেট দিয়ে জানায় ফ্রোজেন টিমের সকলের শিডিউল চেক করো, যারা জাপানে যাত্রা করেছিল তাদের ইনভেস্টিগেশন শুরু করো। চিফ কিম সব ফ্রোজেন টিমের মেম্বারদের ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশনের সময়
ফ্রোজেন ইন্টেলিজেন্সের চিফ পার্ক ওই জায়গায় চলে আসে তার টিমকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়। তখন সারা দেশে একটা রেড অ্যালার্ট বেজে ওঠে। সকলকে সতর্ক করা হয় সাউথ কোরিয়ার আকাশসীমায় নর্থ কোরিয়ান এক জেট বিমান প্রবেশ করেছে। তাকে এয়ারফোর্স আটক করে আর ইনভেস্টিগেশনের জন্য ইন্টেলিজেন্স অফিসে তাকে নিয়ে আসে। এ সময় ওই পাইলট একটা নোটপ্যাড দেয়, যেটা একটা টপ সিক্রেট কোডেড পেপার ছিল। এটাকে সাইফার টেকনিক বলে। মূলত এটার ইনভেন্টর রাশিয়া, কিন্তু বর্তমানে নর্থ কোরিয়া এটাকে আরও আপডেট করেছে। আর এটা একটা লন্ডি কিছু মাস আগে ডিকোডিং করছিল আর ইনফরমেশনগুলো নর্থ কোরিয়ায় পাঠিয়েছে, যেটা প্রেসিডেন্টের নিরাপত্তা সম্বন্ধীয়। সে আরও জানায় নর্থ কোরিয়া থেকে অনেক গোয়েন্দা এখানে এসেছে, তাদের মধ্যে হয়তো অনেকেই এই টিমে আছে। ডিরেক্টর অহন এটা শোনার পরে 48 ঘন্টার জন্য পুরো অফিস সিল করে দেন। তারা সেই পেপারটাকে ডিকোডিং ইউনিটে পাঠিয়ে দেয়। দুই চিফ জানায় ডিকোডিং করার পরই যেন তাদের কাছে প্রথমে ইনফর্ম করে। পেপারটা ডিকোডিং করার পর কিছু লোকেশন জানা যায়। সেখানে তল্লাশি করে বিভিন্ন রকম আর্মস, মানি, ডকুমেন্টস, মেডিসিন পায়, যেগুলো নর্থ কোরিয়া এখানে লুকিয়ে রেখেছিল একটা বড় রকমের অপারেশন করার জন্য। অন্যদিকে পার্ক সেও তথ্য কিছু পেয়েছিল, যার মধ্যে একটা ছিল জুপিটার কর্পোরেশন। এটা একটা নন গভর্নমেন্ট মিলিটারি সাপ্লায়ার এজেন্সি। সরকারি টেন্ডার নিয়ে সরকারকে সুরক্ষা কাজ করে। এরা প্রচণ্ড অমানবিক ও দমনমূলক নীতি প্রয়োগ করত। কোরিয়ায় স্টুডেন্ট আন্দোলনের সময় এই বাহিনী প্রায় 3000 মানুষকে হত্যা করেছিল। সেই সময় জুপিটার কর্পোরেশনে জয়েন করেছিল চিফ কিম। এখন এই জুপিটার কর্পোরেশনের সিও হলেন চুই, যার সঙ্গে কিমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই জুপিটার কর্পোরেশনের আয় 2 বছরে প্রায় 6 গুণ বেড়ে গিয়েছিল। তাদের কাছে এভিডেন্স আছে সিও চুই আর চিফ কিমের মধ্যে একটা ইলিগাল ট্রানজ্যাকশন হয়েছে গোপনে। তার সুবিধা চিফ কিম পেয়েছে। অন্যদিকে কিমও একটা লোকেশন ট্রেস করে একটা রেস্টুরেন্টের কাছে আসে। সেখানে এক ব্যক্তির সঙ্গে প্রচণ্ড গুলিযুদ্ধ হয়। অবশেষে সেই ব্যক্তি গ্রেনেড বিস্ফোরণ করায় আর প্রায় অনেকেই মারা যায়। যা এভিডেন্স ছিল সকলেই নষ্ট হয়ে যায়। চিফ পার্কও বসে থাকেনি। সেও কিমের বিরুদ্ধে এভিডেন্সের জন্য জুপিটার কর্পোরেশনে রেড করে। তার স্টাফরা কিছু ডকুমেন্টস জ্বালিয়ে দিচ্ছিল। তখন চিফ পার্ক সিও চুইকে অ্যারেস্ট করে আর তার গোপন আস্তানায় নিয়ে আসে। তাকে টর্চার করে আর ইনলিগাল ট্রানজ্যাকশনের জন্য জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর এতক্ষণে সিও চুইয়ের অ্যারেস্ট হওয়ার খবর স্পাই মারফত কিমের কাছেও পৌঁছে গিয়েছিল। স্পাই জানায় সিও চুই এত কিছু সহ্য করতে পারবে না। সে সব কিছু বলে দেবে, তাহলে আমরা সকলেই ধরা পড়ে যাব। অর্থাৎ একটা কথা পরিষ্কার, চিফ আর তার টিম সরকার বিরোধী কোনো ইলিগাল অপারেশনে যুক্ত আছে। টিম কিমের স্পাই পার্কের পিছু নেয় আর একটা রেস্টুরেন্টে জয়ীকে পার্কের সঙ্গে মিট করতে দেখে। পার্ক চলে গেলে ওই মেয়েটিকে কিম আর তার স্পাইরা অ্যারেস্ট করে। ইন্টেলিজেন্স অফিসে তারা নিয়ে আসে তাকে। ইনভেস্টিগেশনে জানা যায় জয়ী ও নামের মেয়েটি, তার আসল নাম হারাদা হাতমি। জাপানের এক নর্থ কোরিয়ান স্কুলে সে পড়াশোনা করেছে, যে আসলে একজন নর্থ কোরিয়ান। চিফ পার্ক ওই হিতমিকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় আনে আর তার পরিচয় লুকিয়ে রেখেছিল। এখন কিমের কাছে এভিডেন্স চলে আসে চিফ পার্ক আর তার সঙ্গে নর্থ কোরিয়ান ওই মেয়েটি একসঙ্গেই যুক্ত। এখন ওইখানে চিফ পার্কও চলে আসে। সে ওই মেয়েটিকে ইনভেস্টিগেশন করে আর সাইলেন্টলি জানিয়ে দেয় সে যেন চুপ করেই থাকে, না হলে তাকে কোনো রকমভাবেই বাঁচানো যাবে। ইয়াং কোমা থেকে ফিরে আসে আর সে একটা নাম জানায়। ডংলিমি হলেন লিয়ং সু। আর এটা চিফ কিমের কাছে চলে আসে। তারা হসপিটাল ঘিরে রাখে, কোনোভাবেই ফ্রোজেন টিমের ইউনিটকে তার কাছে যেতে দিচ্ছিল না। দুই এজেন্সির মধ্যে তুমুল মারপিট শুরু হয়। হঠাৎই পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে এক আততায়ী ইয়াংকে স্নাইপার দিয়ে শ্যুট করে হত্যা করে। এই ঘটনার জন্য দুই চিফকে তলব করে ডিরেক্টর অহম। সেখানে চিফ কিম জানায় তারা একটা মেয়েকে অ্যারেস্ট করেছে, যার সঙ্গে ডংলিম আর ইন্টেলিজেন্স অফিসারদের কন্ট্যাক্ট রয়েছে। অন্যদিকে চিফ পার্কও জানায় ইনভেস্টিগেশনে তারা একটা নন গভর্নমেন্ট মিলিটারি সাপ্লায়ার কোম্পানিকে পেয়েছে, যারা সরকার ফেলার জন্য ইনলিগাল ট্রানজ্যাকশনে যুক্ত। শুধু সময়ের অপেক্ষা। মিস্টার অহন জানায় সিকিউরিটি সার্ভিস সিক্রেট লিক হয়ে গেছে।
তাই জন্য প্রেসিডেন্ট জাপান ট্যুর ক্যান্সেল করেছে, কিন্তু তিনি এশিয়া ট্যুর যেতে চান। তার আগে ডংলিমকে ধরা চাই, আর দুজনের এই ম্যাটারটা ক্লোজ করো। তারা রুমের বাইরে আসে আর নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একটা সময় কিম বন্দুক পার্কের বুকে ঠেকিয়ে জানায়, আমি জানি তুমিই ডংলিম, আর এটা প্রমাণ করা শুধু সময়ের অপেক্ষা। এবার দেখা যায় এশিয়া প্যাসিফিকের সিআইএ ডিরেক্টর তার সঙ্গে মিটিং করছে চিফ কিম। তিনি চিফ কিমকে জানান, তুমি যা করছো তা কোনোভাবেই সফল হবে না, তাই রিটায়ার নিয়ে কোথাও চলে যাও। অর্থাৎ ইউএস স্পাই এজেন্সির কাছে প্রেসিডেন্টের উপর হামলার একটা ব্লুপ্রিন্ট চলে এসেছে, যে অপারেশনটার নাম অপারেশন হান্ট পিটার, যেটা লিড করেছে ডোমেস্টিক সিকিউরিটি সার্ভিসের চিফ কিম জং ডো। অর্থাৎ অপারেশন হান্ট পিটার হলো প্রেসিডেন্টকে হত্যা করার একটা চক্রান্ত, কারণ প্রেসিডেন্টের ক্রিশ্চিয়ান নামই ছিল পিটার। আর এটা সাকসেস করার জন্যই কিম সিআইএতে জয়েন করেছিল। এমনকি ওয়াশিংটনেও প্রেসিডেন্টের উপর হামলার জন্য সেখানে পৌঁছে গিয়েছিল। আর এইসব তথ্য উদ্ধার করেছিল চিফ পার্কের অ্যাসিস্ট্যান্ট জো কিয়াং। তিনি এখন চিফ পার্কের কাছে সব তথ্য নিয়ে এসেছে। আপনি কি ভাবছেন এখানেই খুনি ধরা পড়বে? এখনও টুইস্ট অনেক বাকি আছে বন্ধু। দিকে মিস জো কিয়ং পার্কে চিফ কিমের সব ভয়েস রেকর্ড ট্রান্সফার করে, যাতে প্রেসিডেন্টকে হত্যা করার অপারেশন হান্ট পিটারের কথোপকথন আছে। কিন্তু তিনি একটা বিষয়ে আশ্চর্য হচ্ছিলেন, ওই 2 তারিখে জাপানে কিম ছিলেন না। তিনি সব কেসিআইএ এজেন্টদের বিদেশ যাত্রার শিডিউল লিস্ট আপ করেছে, কিন্তু তাতে কোনো এজেন্টই ওই 2 তারিখে সেখানে প্রেজেন্ট ছিলেন না। কিন্তু লি ইয়ং সু কোনোভাবেই ওই 2 তারিখে ডংলিমের সঙ্গে মিট করেছিলেন। জো কিয়ং আরও জানায়, চিফ পার্ক 11 মে 1983-তে টোকিওতে একবার গিয়েছিলেন, কিন্তু 15 অক্টোবর 1982 সালে ওসাকাতে প্রেজেন্ট ছিলেন, কিন্তু তিনি ফেরেননি। খাতায় কলমে প্রেজেন্ট দেখানো হয়েছিল। এবার তিনি দেখান বার্লিন অপারেশনের জন্য চিফ পার্কে লি ইয়ং সু নামে একটা পাসপোর্ট বানিয়ে দিয়েছিলেন, আর সেটা নিয়েই তিনি জাপানে গিয়েছিলেন। এখন জো কিয়ংয়ের কাছে পরিষ্কার হয়ে যায় চিফ পার্কই হলেন ডংলিম, যিনি এতদিন ফ্রোজেন ইন্টেলিজেন্স এজেন্সির চিফ হয়ে আছেন। অর্থাৎ একই দেশের 2 ইন্টেলিজেন্স সিকিউরিটি সার্ভিসের চিফ প্রেসিডেন্টকে হত্যার সঙ্গে যুক্ত। এটা জানার পরই চিফ পার্ক জো কিয়ংকে হত্যা করে দেয়। এই ঘটনা স্পাই হয়ে কিমের অ্যাসিস্ট্যান্ট দেখছিল, আর সব কিছু ডেটা ট্রান্সফার করে কিমকে। আসলে চিফ কিম জুপিটার কর্পোরেশনে জয়েন করার পরই মিলিটারি হামলা চালিয়েছিল সাধারণ মানুষের ওপর। এতে প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল। এর জন্য সে প্রেসিডেন্টকে দায়ী করে। এটা দেখে কিম মোটেই সহ্য করতে পারেনি, তাই প্রেসিডেন্টকে হত্যার ছক কষতে শুরু করে। ওই রাতে চিফ পার্কে কিডন্যাপ করে নর্থ কোরিয়ান এজেন্টরা, যেখানে আসেন তাদের ইন্টেলিজেন্স সার্ভিসের হেড। আসলে পার্কের মাধ্যমে সব খবর নর্থ কোরিয়ায় যেত। তারা কিছুদিনের মধ্যে মিলিটারি হামলা চালাবে আর সাউথ কোরিয়াকে দখল করবে। কিন্তু পার্ক কোনোভাবেই যুদ্ধ চাইছিল না, সে শুধু স্পাইয়ের কাজ করতে চাইত। পার্ক বুঝতে পারে তাকে এতদিন ব্যবহার করা হচ্ছিল। মিলিটারি হামলার পরই নর্থ কোরিয়া তাকে মেরে ফেলবে। তার থেকে সব ডেটা নেয়ার পরই তাদের হেড যখন পার্কে মারতে যাবে, তখন সেই জায়গায় কিম চলে আসে, আর এখানে একটা বিশাল গান ফাইট শুরু হয়। তাতে নর্থ কোরিয়ার ইন্টেলিজেন্সের হেড মারা যায়। চিফ কিম পার্কে উদ্ধার করে, তার নর্থ কোরিয়ার ডকুমেন্টসগুলো পুড়িয়ে এভিডেন্স নষ্ট করে দেয়। সে বুঝতে পারে পার্ক অর্থাৎ ডংলিম একজন স্পাই। তার কাছেই জুপিটার কর্পোরেশনের সিও চুই আছে। এখন দুজনের মধ্যে সওদা হয়, দুজনের ইতিহাস চাপা দিয়ে দেবে। পার্কের দেয়া লোকেশনে সিও চুইয়ের সঙ্গে দেখা করে, আর কিম তাকে হত্যা করে। অর্থাৎ কিমের সব এভিডেন্স নষ্ট করে দেয় এবং অপারেশন হান্ট পিটার চালু রাখে। এখন চিফ কিম নর্থ কোরিয়ান স্নাইপার টিমকে নিয়ে প্রেসিডেন্টকে হত্যার ছক কষে। তাকে ব্যাংককে হত্যা করবে জাতীয় সঙ্গীত গাওয়ার পরই। সব পরিকল্পনা মাফিক তারা ব্যাংককে এসে গিয়েছে। প্রেসিডেন্টের হত্যার জন্য সব রকম প্রস্তুতিও তারা নিয়ে নিয়েছে। এমনকি নর্থ কোরিয়ান স্নাইপারও পাহাড়ের উপর মোতায়েন করা হয়েছে। তখন চিফ পার্ক জিজ্ঞেস করে, তুমি সব জেনেও কেন আমাকে এখানে এনেছো? কিম জানায়,
আমরা দুই ভিন্ন দেশের হলেও আমাদের লক্ষ্য এক, প্রেসিডেন্টকে হত্যা করা। কিন্তু পার্ক ভালোভাবেই জানত এখানে আজ যদি প্রেসিডেন্টকে হত্যা করা হয় তারপরেই নর্থ কোরিয়া মিলিটারি অপারেশন চালাবে আর দক্ষিণ কোরিয়া দখল নেবে, যার ফলস্বরূপ যুদ্ধ অবশ্যম্ভাবী। পার্ক যুদ্ধ চায় না, সে কিমকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করাতে চায়। সেজন্য ওখানের এক সাংবাদিক যিনি প্রতিনিয়ত কমেন্ট দিচ্ছিলেন তিনি আসলে নর্থ কোরিয়ান একজন গোয়েন্দা। পার্ক তাকে হঠাৎই শ্যুট করে। এখন প্রেসিডেন্ট তার পাইলট কার্ড নিয়ে ভিতরে চলে এসেছে। তখন পার্ক জাতীয় সঙ্গীত বাজাতে মানা করে, কারণ জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্টকে হত্যা করা হবে। কিন্তু পার্ক মানা করার আগেই নর্থ কোরিয়ান স্নাইপাররা শ্যুট করে। প্রেসিডেন্ট তখন বুলেটপ্রুফ গাড়ির ভিতরে, প্রত্যেকটা বুলেট গাড়ি ভেদ করতে পারে না। তখন পার্ক কিছু গাড়ি প্রেসিডেন্টের গাড়ির সামনে রেখে দেয় যাতে করে প্রেসিডেন্ট কোনো রকমে বেঁচে যায়। ততক্ষণে চারিদিক থেকে হামলা শুরু হয়ে গেছে। এদিকে প্রেসিডেন্টের সেনাও যোগ্য জবাব দেয়, কিন্তু বেশিরভাগ সেনাই নর্থ কোরিয়ান স্নাইপারদের বুলেটে মারা যায়। এখন ওই সুযোগে চিফ কিম প্রেসিডেন্টের কাছে যায় আর গাড়িতে অতর্কিতে গুলি চালাতে থাকে। কোনো রকমে প্রেসিডেন্টের গাড়ি পালিয়ে যায়। তখন সেই জায়গায় একটা গাড়ি নিয়ে প্রেসিডেন্টের গাড়িতে ধাক্কা মারে, তাকে কোনো রকমে গাড়ির দরজা খুলে বের করে। এবার হত্যা করতে যাবে কি সেই সাংবাদিক স্পাই একটা বিস্ফোরণ ঘটায় আর নিমিষে চারিদিক ধ্বংস হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে প্রেসিডেন্ট বেঁচে যান আর ওখান থেকে চলে যায়। এদিকে বিস্ফোরণের আঘাতে একটা লোহার টুকরো কিমের বুকে এসে গেঁথে এবং কিছু পর সে মারা যায়। এর কয়েকদিন পর দেখা যায় মিস্টার পার্ক কিমের সেই লকেটটা তার ফ্যামিলির হাতে তুলে দিয়েছে। তার ফ্যামিলি বুঝতে পেরে যায় তাদের পিতা শহীদ হয়েছে। তারা খুব কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে হিতোমির সঙ্গে মিট করে চিফ পার্ক, কিন্তু সেখানে হিতোমি আর নর্থ কোরিয়ান স্পাই তাকে শ্যুট করে হত্যা করে। হিতোমির চোখে জল চলে আসে। তার জন্য পার্ক কোরিয়ান পাসপোর্ট তৈরি করে দিয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।